আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভোটার তালিকা হালনাগাদ শুরু, তরুণদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সিএসির। ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। আবু সাইদ হত্যা মামলা তদন্তে রংপুরে 12 সদস্যের দল। জুলাই গণহত্যার সব বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। মেডিকেল সহ সব পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামের শিক্ষার্থীদের বিক্ষোভ, মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলছে আন্দোলনকারীরা। মাদারীপুর ও ঝিনাইদহে পৃথক ঘটনায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে হামলা ও ভাঙচুর। এবং মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে। সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। আদিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিফুল হাসান স্টালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও। সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 65,000 কর্মী তথ্য সংগ্রহ করবেন। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গিয়েছে, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। অনীহা বা অনাগ্রহ। 2, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি, তাদের অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। আপনাদের কাজটা যে খুব বিশাল ব্যাপক তা না। আমরা হিসাব করে দেখেছি, এক জন তথ্য সংগ্রহকারী খুব বেশি লোকের তথ্য সংগ্রহ করতে হবে না। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন তরুণ তরুণীরা, জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এবার ভোটার যোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘন্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আদিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লায় সিটি কর্পোরেশন, 8টি পৌরসভা ও 17টি উপজেলার 193টি ইউনিয়নে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে।
পরবর্তীতে 4 ধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। 11 এপ্রিল শেষ হবে নিবন্ধন কাজ। এ সময় ছবি তোলার কাজও সম্পন্ন করা হবে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান এসব তথ্য জানান। পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকাল থেকে বান্দরবানের 7টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালাচ্ছেন। এদিকে বান্দরবান জেলা মিয়ানমার সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় যাতে কোনোভাবে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য কঠোর নজরদারি করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। আবু সাইদ সহ 24 গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানে নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মঈন করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগের তদন্তের জন্য 12 সদস্যের টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ফুটেজ সংগ্রহ সহ ফরেনসিক পরীক্ষা করবেন তারা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান প্রসিকিউটর। 1 সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরো একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। সব পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নগরী প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল পরীক্ষায় কোটা বৈষম্যের কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছে দাবি করে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ ঢাকা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা, এখনো এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উড়ে গেছে এক যুবকের পা। পুলিশ ও স্থানীয়রা জানায় সদর উপজেলার কুলপদি এলাকায় রুবেল খা ও আলিম চোকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই রুবেল খার বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত 5 জনকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সদর উপজেলার ব্রামদি গ্রামে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের পা উড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদরের ফুরসন্দি ইউনিয়নের সোনাতপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। সকালে হামলার এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সনাতনপুর গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সোমবার ফুয়াদ বিশ্বাসের লোকজন রানা মেম্বারের সমর্থকদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাঘের শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার জনজীবন। এর মধ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে সীমান্তবর্তী জেলায় মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক রোগী। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 5 শতাধিক রোগী। একই অবস্থা উপজেলার হাসপাতালগুলোতে। এদিকে কুড়িগ্রামের শীত কুয়াশার দাপটে বিড়ম্বনায় পড়েছে খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে জেলার সর্বত্র অসহনীয় ঠান্ডা অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি ও পথঘাট। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাক চাপায় 2 অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোরিকশা চালক। সকালে সদর উপজেলার মজু চৌধুরী হাট সড়কের বিইউ চৌধুরী ফিশারিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগে আজকের বর্তমান বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সকালে নরসিংদীর শিবপুরে শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এ সময় শহীদ আসাদের সহযোদ্ধা ও বিএনপি নেতা আবুল হারিস রিকাবদার কালামিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহি সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই মহানায়ক শহীদ আসাদকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। তার অনুপ্রেরণার মধ্যে দিয়ে তারা আমাদের 90-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার রাষ্ট্রের পতন হয়েছিল। পরবর্তীতে সেই আবার 90, তারপরে আবার যেটা দেখলাম এবার যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানও আমরা দীর্ঘ 16 বছরের আন্দোলনের যে ফসল, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা। দিনাজপুর কাহারোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা বাদশাহ ও সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাজোয়া কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এর আগে সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড, কর্নেল কমান্ড্যান্ট সাজোয়া কোর, জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া পরিচালক সাজোয়া পরিদপ্তর এবং কমান্ড্যান্ট ACC&S। সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পরিচালক সহ সকল সাজোয়া ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। সাভারে সন্ত্রাসী ও 9টি মামলার আসামি টুন্ডা আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরের ডিবির ওসি জালালউদ্দিন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাভার পৌর এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল আরিফ ওরফে টুন্ডা আরিফ। তার নামে ছাত্র জনতা হত্যা ও চাঁদাবাজি সহ 9টি মামলা রয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর চাঁদপুর কাদেরিয়া হেফজখানা ও এতিমখানায় 26তম বার্ষিক সভা ও খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ফাতেহা নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার থেকে দুদিনব্যাপী অনুষ্ঠানে ছিল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, হেফজ সমাপনকারীদের পাগড়ি প্রদান, জিকিরে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, পীরে তরিকত মাওলানা মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক শাহজাদা মৌলানা মোহাম্মদ সুলতান আল কাদেরির সার্বিক তত্ত্বাবধানে শেষ দিনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবক ও শিক্ষাবিদ হাজী শফিক আহমেদ, মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নুরি, প্রফেসর ডক্টর আমো কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, প্রফেসর ডক্টর জাফরুল্লাহ সহ আলেম ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। কয়েক হাজার মানুষ এতে অংশ নেন।
মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসিইউ ইউনিট। বেড কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতি সবই আছে এখানে। তবে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি পরিচালনার জন্য নেই কোনো ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ান। আর তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অব্যাহত। ধীরে ধীরে হয়ে যাচ্ছে অকেজো। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুর 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজেই আসছে না মুমূর্ষু রোগীদের। 10 বেড সহ লাইফ সাপোর্টের সব যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার জন্য নেই কোনো লোকবল। তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি অলস পড়ে আছে হাসপাতালের আইসিইউ ইউনিটে। এদিকে আশেপাশের অন্য কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় লাইফ সাপোর্টের প্রয়োজন হলে রোগীদের পাঠাতে হয় ফরিদপুর, বরিশাল কিংবা ঢাকায়। ফলে অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। আর তাই শিগগিরই জনবল নিয়োগ দিয়ে আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। আমাদের এখানে যে আইসিইউটা আছে সেগুলোর কোনো কার্যকারিতা নাই। তা আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। এদিকে আইসিইউ ইউনিটটি চালু না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। আইসিইউ ইউনিটে কাজ করার মতো অভিজ্ঞ ডাক্তার বা নার্স না থাকায় ইউনিটটি চালু সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। 10 বেডের আইসিইউ পরিচালনা করার জন্য 65 জন ম্যান পাওয়ার দরকার, জনবল প্রয়োজন। সেখানে 8 জনের মতো স্টাফ দিয়েছিল। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সেটা এক্সটেনশন না করে ওই জনবলগুলোর দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। আমরা জনবল পেলে আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মাদারীপুর 250 বেড হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করলেও একদিনের জন্য কোনো রোগীর সেবা দিতে পারেনি এই ইউনিট। যন্ত্রপাতিগুলো ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে কিছুক্ষণের জন্য চালু রাখা হয়। এভাবে পড়ে থাকলে একসময় কোটি কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরা সদরের মুঘি ইউনিয়নের জাগলা এলাকার চারা বটতলা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে নোমান মণ্ডল নামে এক মৎস্য শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ। নোমান মণ্ডল মাগুরা পার্লা গ্রামের দক্ষিণ পাড়ার আক্কাস মণ্ডলের ছেলে। তিনি মাগুরা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ছিলেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনবল ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষার্থীদের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল হক। এমএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আক্তার হোসেন ও পিঠা উৎসব উদযাপন উপকমিটির আহ্বায়ক মহসিন হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেলার প্রতিটি স্টলে বাহারি পিঠার পাশাপাশি জুলাই আগস্টে ঘটে যাওয়া নানা ঘটনার ছবি ও ব্যানার প্রদর্শন করা হয়। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জামালপুরে শুরু হয়েছে বালক ও বালিকা অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার 7 উপজেলা ও জামালপুর পৌরসভার বালক ও বালিকাদের 16টি দল অংশ নিচ্ছে।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরেও শুরু হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রীড়া সংগঠকরা এ সময় উপস্থিত ছিলেন। জেলার 5 উপজেলার বালক ও বালিকাদের 10টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।